এই ভিডিওতে আমরা জানব আরিয়ান ইনভেশন থিওরি সম্পর্কে, যাকে আমরা সকলে পড়েছি থ্যাঙ্কস টু আর এডুকেশন সিস্টেম। এই থিওরি সাজেস্ট করে যে প্রাচীন ভারতে আর্য নামক এক দল মানুষ ইউরোপ ও মধ্য এশিয়া থেকে এসেছিল, আর তারাই বৈদিক সংস্কৃতিকে বানিয়েছিল। সংস্কৃত ভাষা তারাই বানিয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা পয়েন্ট বাই পয়েন্ট অ্যানালাইসিস করব যে এটা কতটা সত্য, আর এমন কিছু ফ্যাক্ট আপনি জানবেন যা আপনাকে অবাক করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গ্লোবালি আজ যত হিস্ট্রি বুক উপলব্ধ আছে তার অধিকাংশতেই এই কথা কোনো না কোনোভাবে লেখা আছে যে ইন্ডিয়ান সিভিলাইজেশনের কালচারাল অ্যাসপেক্ট, যেমন বেদ, সংস্কৃত ভাষা আর্যরা বানিয়েছিল, যারা ইউরোপ থেকে এসেছিল আর ভারতে এসেছিল ১৫০০ বিসিতে। এটাও বলা হয় যে তারা ভারতে থাকা দ্রাবিড়দের বৈদিক ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছিল আর সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশে কবজা করেছিল। এমনকি ব্রিটানিকার মতো প্রচলিত এনসাইক্লোপিডিয়াতেও এই থিওরির উল্লেখ আছে। সবার আগে আর্য এই শব্দের মানে কি হিন্দু স্ক্রিপচার অনুযায়ী? সবচেয়ে উত্তম উৎস খ্রিস্টীয় ৫ম শতকে লেখা সংস্কৃত ডিকশনারি অমর কোষ থেকে ডেফিনিশন পাওয়া যায়। মহাকুলা কুলিন আরিয়া, সভ্য সজ্জন সদ্ভাবা। এর অর্থ যে একটা বড় পরিবার থেকে সম্পর্ক রাখে, যার আচার আচরণ ও ব্যবহার ভালো হয় এবং সে সঠিক পথে চলে জীবনে, সে আর্য। ঋগ্বেদে যেখানে আর্য শব্দটি ব্যবহৃত হয়েছে তা কোনো মানুষের কোয়ালিটি বুঝিয়েছে, আর না কোনো সম্প্রদায় সম্পর্কে। গৌতম বুদ্ধ নিজের শিক্ষা প্রণালীকে আর্য ধর্ম বলেছিলেন আর বলেছেন যে কাউকে হত্যা করে সে আর্য হতে পারে না, যে কারোর প্রাণ দান করে সে আর্য। রামায়ণে বলা হয়েছে যে আর্য সে যে সবার নিকটে থাকে এবং ঐক্যের কথা বলে। গ্রন্থ থেকে এটা তো স্পষ্ট যে আর্য এই শব্দের অর্থ কোনো জাতি বা রেসের সাথে নেই, বরং এটা একটা মানুষের কোয়ালিটিকে নির্দেশ করে। ঠিক যেমন আমরা কাউকে ইংলিশে মিস্টার ও বাংলায় শ্রীমান বলে সম্বোধন করি, অর্থাৎ আর্য মানে ভালো মানুষ। বৈদিক গ্রন্থ অনুযায়ী আর্য শব্দের অর্থ একজন ভালো মানুষ হয়। তাহলে ইউরোপিয়ানদের আরিয়ান ইনভেশন থিওরি এরকম সাউন্ড করে যে এক দল ভদ্রলোক ইউরোপ থেকে এসে ভারতীয় উপমহাদেশে নিজেদের আধিপত্য স্থাপন করল। যদি এটা মেনেও নি যে সত্যি আর্যরা বাইরে থেকে ভারতে এসেছিল, তাহলে এত বৃহৎ এক ঘটনা সম্বন্ধে কোনো ধর্মগ্রন্থে কোনো উল্লেখ নেই কেন? যদি কোনো জাতি এত দূর থেকে এসে ভারতে প্রবেশ করে, তাহলে কেন ওদের হোম কান্ট্রি সম্বন্ধে কোনো উল্লেখ আমাদের গ্রন্থে পাওয়া যায় না? এদের এই ফেক থিওরির পর্দাফাঁস তখনই হয়ে যাওয়া উচিত ছিল যখন ১৯২২ সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়, যার থেকে এটা জানা যায় যে ইন্ডাস ভ্যালির মানুষেরা ৩৩০০ বিসি থেকে সেখানে বসবাস করত, আর ওরা এত উন্নত ছিল যে সেখানে সিভেজ সিস্টেম ছিল, তারা ম্যাথ ও জ্যামিতির গভীর ধারণা রাখত, আর সমুদ্র পথ দ্বারা বাণিজ্য করত। কিন্তু ইউরোপিয়ানরা যখন হরপ্পা সভ্যতা সম্বন্ধে জানতে পারল, তখন আরিয়ান ইনভেশন থিওরির স্রষ্টারা এটা বলে যে আর্যরা ১৫০০ বিসির আশেপাশে ভারতে এসে হরপ্পা সভ্যতাকে ধ্বংস করে দিয়ে নিজের সিভিলাইজেশন বানাল। এরকম তারা কেন করল? কারণ তারা ইন্ডিয়ান ভেদিক স্কলারদের আর্য বলতে চেয়েছিল, তাদের ইউরোপ থেকে আসা বলতে চেয়েছিল। আর বৈদিক সভ্যতার সবচেয়ে পুরানো বই ঋগ্বেদ এর রচনা ওরা করেছে, এটা তারা সম্পূর্ণ বিশ্বকে বলতে চেয়েছিল। তাই তারা এটা প্রচার করল যে ইউরোপ থেকে ভারতে এসে আর্যরা প্রায় ১২০০ বিসিতে ঋগ্বেদের রচনা করেছে। কিন্তু সায়েন্টিফিক্যালি যদি ঋগ্বেদের অনুসন্ধান করা হয়, তবে সত্যি সবাই জানতে পারে আমাদের পূর্বজরা জ্যোতির্বিদ্যা ও গণিতে বৈদিক যুগে অনেক অ্যাডভান্স ছিল আর স্টার্স ও কনস্টেলেশনের অনেক ডিপ নলেজ রাখত। এটাই কারণ যে ঋগ্বেদ ও অন্যান্য বেদে ঋষিমুনিরা স্টার্স এর পজিশন সম্পর্কে বর্ণনা করত, যাকে আমরা নক্ষত্র বলি। যখন বিজ্ঞানীরা ঋগ্বেদে বর্ণিত স্টার্স আর কনস্টিলেশনের অবস্থানের সাথে রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোনমিক্যাল ডেটার সাথে তুলনা করে, তখন জানা যায় যে
ঋগ্বেদের ফিজিক্যাল ম্যানুস্ক্রিপ্ট লেখা আনুমানিক 3750 বিসিতে শুরু হয়েছিল ইনস্টিড অফ 1200 বিসি। আর ঋগ্বেদে সরস্বতী নদী, যা উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হতো, তার শুকিয়ে যাওয়ার কথাও বিস্তারিতভাবে লেখা আছে। অ্যাজ পার আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস, সরস্বতী নদী রিয়ালি এক্সিস্ট করত, যা পরে প্রাকৃতিক কারণে শুকিয়ে গিয়েছিল 1900 বিসিতে। মানে সো কল্ড আরিয়ানদের আসার 400 বছর আগে নদীর শুকিয়ে যাওয়ার উল্লেখ ঋগ্বেদে কিভাবে বর্ণিত থাকতে পারে? এখানে এই দাবি অনেক বড় মার্জিন থেকে ভুল প্রমাণিত হয়, অ্যাস্ট্রোনমিক্যালি ও আর্কিওলজিক্যালিও। আর আরিয়ান ইনভেশন তত্ত্বের রচয়িতা অনেক কনফিডেন্টলি হরপ্পা সভ্যতাকে প্রিভেদিক বলে জাহির করেছে। কিন্তু আমাদের কাছে বর্তমানে এমন অনেক প্রুফ আছে যা এটা প্রমাণ করে যে হরপ্পার অনেক সিম্বল বৈদিক সিম্বলের সাথে হুবহু ম্যাচ করে। ইন্ডাস ভ্যালির এই মূর্তিগুলিকে দেখলে এটা স্পষ্ট বোঝা যায় যে এগুলি বৈদিক ইয়োগিক পজিশনকে দেখাচ্ছে। এই ছবিতে স্বস্তিক চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছে, যা হরপ্পা থেকে মিলেছে। এই ছবিতে একজন যোগীকে দেখা যাচ্ছে এবং তার পাশে অনেক পশু আছে। এই যোগী হলেন মহাদেব এবং এই ছবিকে পশুপতি শীল বলা হয়। এবার যদি বৈদিক ধর্ম আর্যরা বানিয়ে থাকে, তাহলে হরপ্পা ছবিতে এদের নিদর্শন কিভাবে পাওয়া যায়? এর থেকে তো এটাই প্রমাণিত হয় যে আরিয়ান ইনভেশন কখনো হয়নি, আর বৈদিক ধর্ম হরপ্পা সভ্যতার সময়ও এক্সিস্ট করত। এবার আসি ওই পয়েন্টে, যা আরিয়ান ইনভেশন তত্ত্বের রচয়িতাদের মেন পয়েন্ট। এটা হলো যে সংস্কৃত ও অন্যান্য ভারতীয় ভাষা ইউরোপের ভাষাগুলির সাথে ম্যাচ করে। তাই ইউরোপিয়ান/আরিয়ানরা ভারতে এসে সংস্কৃত বানিয়েছে। ইউরোপ থেকে এত দূরে এসে কেউ সংস্কৃতের মতো অ্যাডভান্সড ভাষা বানাবে কেন? কিন্তু এর উল্টাটা অবশ্যই সম্ভব। কেন? স্বয়ং স্যার উইলিয়াম জোন্স ব্রিটিশকালে এই কথাকে অ্যাকসেপ্ট করেছিলেন। দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইজ আ ওয়ান্ডারফুল স্ট্রাকচার, মোর পারফেক্ট দ্যান গ্রিক, মোর কোপিয়াস দ্যান ল্যাটিন অ্যান্ড মোর রিফাইন্ড দ্যান ইডার। অলমোস্ট সব ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের উৎপত্তি শুধু একটাই ভাষা থেকে, আর তা হল সংস্কৃত। উদাহরণস্বরূপ বলা যায় যে ভগবানকে বোঝাতে সংস্কৃতে বলা হয় দেব। ওটা ল্যাটিন ভাষায় গিয়ে ডিও হল, গ্রিকে গিয়ে থিও, আর ফ্রেঞ্চ ভাষায় দিয়ে ডিউ হল। আগুনকে সংস্কৃতে বলা হয় অগ্নি, ল্যাটিনে তা ইগনিস ও ইংলিশে তা ইগনাইট। আর এমন অনেক উদাহরণ আছে। টেকনিক্যালিও সংস্কৃত সবচেয়ে বেশি কম্পিউটার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। ইউরোপিয়ানরা এসে যদি এই ভাষা বানিয়ে থাকে, তাহলে ওদের নেটিভ দেশের ভাষা সংস্কৃতের থেকে কম অ্যাডভান্সড কেন? আর সর্বশেষে এই থিওরিকে প্রোপোগেট করার জন্য ওরা এটা বলে যে উত্তর ও দক্ষিণ ভারতীয়রা আলাদা দেখতে। উত্তর ভারতের মানুষেরা ইন্দো আরিয়ান রেসকে বিলং করে এবং দক্ষিণ ভারতের মানুষেরা প্রাচীন দ্রাবিড় জাতির বংশধর। এটাকে প্রমাণিত করতে তারা এটাও বলে যে উত্তর ভারতের মানুষেরা ফর্সা ও দক্ষিণ ভারতের মানুষেরা কালো হয়। জাস্ট বিকজ উত্তর ও দক্ষিণ ভারতের মানুষেরা আলাদা দেখতে, এতে তারা আলাদা হতে পারে না। এই তত্ত্বের প্রচার করা হয় উত্তর ও দক্ষিণ ভারতকে ডিভাইড করার জন্য। বিখ্যাত পপুলেশন জেনেসিস্ট লুইগি ফোরজা অনেক বছরের গবেষণার পর এটা প্রমাণ করেছেন যে ভারতে থাকা সমস্ত মানুষের জেনেটিক হেরিটেজ এক, আর বিদেশিদের জেনেটিক ফ্লো ভারতে নেগলিজিবল। সহজ ভাষায় বললে উত্তর ও দক্ষিণ ভারতের মানুষ এক, আর আমরাই আমাদের কালচারকে বানিয়েছি এই ভূমিতেই থেকে, আর না মধ্য এশিয়া ও ইউরোপ থেকে আসা কোনো আর্যরা। সংস্কৃত ইউরোপের ফর্সা আর্যরা বানিয়েছিল, যাদের বংশধর উত্তর ভারতীয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ বাস্তবে দক্ষিণ ভারতীয় ভাষা সংস্কৃতের বেশি কাছে উত্তর ভারতের তুলনায়, ব্যাকরণ ও ভোকাবুলারির দিক থেকে। আফসোস এই কথার যে আমরা আজও ইন্ডিয়াতে এই ভুল থিওরিকে পড়ি ও পড়াই, এত প্রমাণ থাকা সত্ত্বেও। তাই এটা বোঝা জরুরি যে এই থিওরি সম্পূর্ণ মিথ্যা। একজন ভারতীয় হওয়ার জন্য আমাদের এই ভুল থিওরিকে সমস্ত বই থেকে রিমুভ করার জন্য এই ইনফরমেশনকে শেয়ার করা উচিত।
আর আমাদের এটাও জানা জরুরি যে এই তত্ত্বের কে ও কবে প্রচার করেছিল, কেন বানিয়েছিল, কেন এই থিওরিকে গোটা বিশ্বে ছড়ানো হয়েছিল। এখন আপনাদের মনে হতে পারে যে এই থিওরি ব্রিটিশরা প্রচার করেছিল, কিন্তু এটা সত্যি না। এই ফেক থিওরির সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আমরা জানব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বিচারকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।